নমস্কার, বাংলা স্ফিয়ারের 9:30টার ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের মনে থাকতে পারে যে বেলডাঙায় কার্তিক পুজোর দিন অর্থাৎ 17ই নভেম্বর একটা অত্যন্ত অপ্রীতিকর ঘটনা ঘটেছিল এবং সেটা অনতিবিলম্বে এমন একটা ভয়াবহ চেহারা নেয় যে গোটা তল্লাট জুড়ে সাম্প্রদায়িক অশান্তি মাথাচাড়া দেবে কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। যেখানে যত পুলিশ ছিল রাজ্যের সবাইকে বেলডাঙায় একত্র করে সে যাত্রায় পরিস্থিতি সামাল দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে তদন্তে অগ্রগতি হলোই বা কতটুকু, কারাই বা গ্রেফতার হলো, এবং এই যে ঘটনাটা ঘটেছিল তার প্রেক্ষাপটটাই বা কী ছিল, সেদিন তো এই প্রশ্নের জবাব দেওয়ার মতো জায়গায় আমরা ছিলাম না। কিন্তু আজ অন্তত 17 থেকে 30 অন্তত এক পক্ষকাল চলে যাওয়ার পরে যে ছবিটা ফুটে উঠছে সেটা যথাক্রমে এইরকম। গণেশতলার যে কার্তিক ঠাকুরের পুজোর প্যান্ডেলের গায়ে আল্লাহর নামে কদর্য কথা লিখে একটা ইলেকট্রিক সাইন অটোমেটিক ঝোলানো হয়েছিল, সেটা কে করল আজ পর্যন্ত বেলডাঙার সাহসী পুলিশ তার টিকিও ধরতে পারেনি। তার পরিচয় কি, নাম কি, কোথায় নিবাস, বিবাহিত না অবিবাহিত, সে সম্পর্কে পুলিশের কাছে এখনো পর্যন্ত কোনো খবর নেই। দেখুন, এটা পুলিশ দাবি করতে পারে, যেমন এটা সত্যও হতে পারে, আবার ডাহা মিথ্যাও হতে পারে। মিথ্যে হতে পারে এই কারণে যে ওইটুকু একটা ছোট্ট জনপদে এই ধরনের একটা ঘটনা যে ঘটালো তার নাম গোপন রাখা কিছুতেই সম্ভব নয়। আর সেই গোপন কথাটা বাকি সবাই জানলো, শুধু পুলিশই জানলো না, এটা একেবারে অবিশ্বাস্য। তার মানে এর থেকে অনিবার্যভাবে যে সিদ্ধান্তে উপনীত হতে হয় তা হলো পুলিশ আলবাত জানে এই কাজটা কে করেছে, এবং যেহেতু তাকে অদ্যাবধি গ্রেফতার করা হয়নি, আদৌ হবে বলে মনে হয় না, তার থেকে পরিষ্কার হয় যে পুলিশ প্রশাসনের প্রচ্ছন্ন সমর্থন ছাড়া এমন একটি কাণ্ড ঘটানো কার্যত অসম্ভব। দেখুন, বেলডাঙায় আপনাদের আগে বলেছি কার্তিক পুজো হচ্ছে একটা মহোৎসব। কার্তিক পুজো উপলক্ষে একদিন পুজো হয় আর তার ঠিক পরের দিন কার্তিককে নিয়ে দৌড় প্রতিযোগিতা শুরু হয়। বেলডাঙায় শয়ে শয়ে ঠাকুর তৈরি হয়, পুজো হয়। ওখানকার ওই তল্লাটের যারা হিন্দুরা, তারা ওই সময় সবাই বাড়ি ফেরেন এই আনন্দে উৎসবে সামিল হবেন বলে। মুসলিমদের মধ্যেও অনেকে ওই কার্তিক ঠাকুর মাথায় নিয়ে যখন দৌড় প্রতিযোগিতা হয় তখন রাস্তার দুধারে ভিড় করে দাঁড়িয়ে থাকেন। এই যে দুই সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ,
এটাই হচ্ছে বেলডাঙ্গার চিরকালীন ঐতিহ্য। বেলডাঙ্গায় হয়তো এই মুহূর্তে মুসলিমদের সংখ্যা 70-72% হতে পারে, কিন্তু তারা যে সংখ্যাগরিষ্ঠ সেটা তো আজকে ঘটেনি, বহুদিন ধরেই ঘটেছে। এইরকম একটি কেন্দ্র থেকে কিন্তু অধীর চৌধুরী লোকসভা নির্বাচনে উপর্যুপুরি 5 বার জিতেছেন। বাম জমানার গোড়ার দিকে তিমির ভাদুরী, ওই তল্লাটের একদা খুব জনপ্রিয় মানুষ, বেলডাঙ্গা চিনি কলে ট্রেড ইউনিয়ন আন্দোলন করতেন, তিনি জিতে বিধানসভায় গেছেন। আসলে আমরা মুখে মুসলিম প্রধান জেলা বলে থাকি, 70% যেখানে মুসলিম, কিন্তু নির্বাচনী ইতিহাস যদি দেখেন তাহলে দেখবেন লোকসভায় এবং বিধানসভায় এই জেলা থেকে কিন্তু বেশ কয়েকজন হিন্দু প্রার্থী বারে বারে জিতে এসেছেন। লোকসভা ভোটে 1952 থেকে 1984 একতরফা জিতেছিলেন আরএসপির প্রয়াত নেতা ত্রিদীপ চৌধুরী, যাকে ওই তল্লাটের মানুষ ডাক নামে ঢাকু চৌধুরী বলেছেন। 84 সালে তিনি পরাজিত হন প্রথমবার কান্দির জমিদার পরিবারের সন্তান অতীশ সিনহার কাছে। তারপর অধীর চৌধুরী, একইভাবে জঙ্গিপুর থেকে প্রণববাবু পরপর 2 বার জিতেছেন। তিমির ভাদুরী জিততেন এখান বেলডাঙ্গা থেকে, দেবব্রত বন্দ্যোপাধ্যায় বড়গাঁ থেকে জিততেন একের পর এক নির্বাচনে। ফরওয়ার্ড ব্লকের দাপুটে মুখরা নেত্রী ছায়া ঘোষও তাই। কংগ্রেসের নেতা শঙ্কর দাস পালও বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকে একবার বিধানসভায় নির্বাচিত হয়েছেন। অতএব ডেমোগ্রাফিক কম্পোজিশন does not determine the political choice of the people of মুর্শিদাবাদ। অন্তত সেদিন পর্যন্ত সেটাই দস্তুর ছিল। সেটাকে ইদানিং বিজেপি এবং তৃণমূল মিলে একটা ধর্মীয় বাইনারির রাজনীতির চোরা গলিতে ঢুকিয়ে দিয়েছে, যেখানে মনে হয় মুসলিমরা সবাই তৃণমূলের পক্ষে আর হিন্দুদের একটা বড় অংশ বিজেপির পক্ষে। ধারণাটা যে ভুল নয়, অধীর চৌধুরীর ভোটের ফলাফলে তা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। কেননা হিন্দু প্রধান বহরমপুরে যে বিধানসভা সেগমেন্ট থেকে তিনি 75, 80 হাজার, 1 লাখ ভোটের মার্জিনে জিততেন, এবার সেখানে কায়ক ক্লেশে সামান্য কয়েক হাজার ভোটে জিতেছেন। তার মানে গোটা বহরমপুর ঝেঁটিয়ে অধীরকে ছেড়ে চলে গেছে বিজেপি। কিন্তু এই যে বাইনারি, এই বাইনারি মুর্শিদাবাদে বেশি দিন স্থায়ী হবে বলে আমি মনে করি না। কেননা মুর্শিদাবাদের মানুষের ডিএনএতে সত্যি কথা বলতে কি কোনো সাম্প্রদায়িক বিদ্বেষ আছে বলে এতবার গিয়ে আমার মনে হয়নি। হ্যাঁ, যে কোনো জায়গায় যদি কোনো একটি সম্প্রদায় ওভারওয়েলমিং মেজরিটি হয়, তাহলে মাইনরিটি যারা
তারা কিঞ্চিত আতঙ্কে থাকে, কিন্তু সেই আতঙ্ক কখনো প্যারানয়ের চেহারা নেয়নি। মুর্শিদাবাদ থেকে ঝাঁকে ঝাঁকে লোক মাইগ্রেট করে অন্যত্র চলে যাচ্ছে, সেরমটা হয়নি। শুনতে পাই বেশ কিছু হিন্দু পরিবার সীমান্তবর্তী এলাকাগুলো থেকে ধীরে ধীরে বহরমপুর শহরের দিকে এসেছেন নিরাপত্তার খোঁজে, হিন্দু পরিবার। এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি, তার একটা শোকেস হচ্ছে এই বেলডাঙ্গা এবং বেলডাঙ্গার কার্তিক পুজো। গণেশতলার ওই পুজো মোটামুটি এলাকায় খুবই পরিচিত। আচ্ছা, কোন আহাম্মক ওই রকম একটি পুজোর সময় স্বয়ং আল্লাহর নামে কদর্যতম উক্তি লিখতে পারে? তার মানে যে লিখেছে তার একটা পরিষ্কার উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটা হচ্ছে এরকম একটা জিনিস দেখতে পেলে মানুষ সঙ্গে সঙ্গে প্রতিবাদ প্রতিরোধের রাস্তায় নেমে পড়বে, তারপরে একটা অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হবে। সেটাই তো চাই। কিন্তু কোন উর্বর মস্তিষ্ক থেকে এই দুষ্কর্মটি সংগঠিত হয়েছিল আজ পর্যন্ত পুলিশ তা জানতেই পারল না। এ পর্যন্ত মোট 8 জনকে বেলডাঙ্গার ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে। তার মধ্যে 4 জন মুসলিম আর 4 জন হিন্দু। দেখুন, সম্প্রীতির বাতাবরণ যে এত বড় একটা ঘটনার পরেও ছিটে ফোঁটা বদলায়নি, তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যে 4 জন হিন্দু ছেলেকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে, তাদের আইনজীবী হয়ে দাঁড়াচ্ছেন ওই এলাকার অতি পরিচিত একজন মহিলা আইনজীবী, যার সঙ্গে আমি টেলিফোনে একটা ইন্টারভিউ নিয়েছি। এই এপিসোডের কিছুক্ষণ পরেই আমি সেটা আপলোড করে দেব, আপনারা তার মুখ থেকেই শুনুন বেলডাঙ্গা পরিস্থিতির আঁখো দেখা হালের মূল্যায়ন। আমি এখানে শুধু ধর্তাইটুকু করে দিয়েই আমার কর্তব্য সাঙ্গ করব। তার মানে পারিপার্শ্বিক যাবতীয় ঘটনাবলী থেকে যেটা পরিষ্কার হচ্ছে সেটা হলো যে দুষ্কৃতী বা দুষ্কৃতীরা এই কর্মটি করেছে, তারা যথাস্থানে জানিয়ে শুনিয়ে করেছে, কিংবা যথাস্থান থেকে তাদের কাছে নির্দেশ এসেছিল বলে করেছে। তারপরেই ওই ঘটনায় যে পারম্পর্য আছে, 5:30টার সময় ওই পুজো কমিটির লোকেরা এটা দেখতে পায়, সঙ্গে সঙ্গে বেলডাঙ্গা থানায় ফোন করা হয়, বলা হয় ইমিডিয়েটলি আপনারা ফোর্স পাঠান। 1 মিনিট দেরি হওয়া মানে এইরকম একটা স্পর্শকাতর বিষয়ে সর্বনাশ হয়ে যাওয়া। থানা থেকে কারা আসে জানেন? সিভিক ভলান্টিয়ার। শেষ পর্যন্ত পুলিশ এসে পৌঁছয় 8:30টার সময়, 3 ঘন্টার পরে। ততক্ষণে আগুনের লেলিহান শিখা একেবারে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, ইন্টারনেট বন্ধ। বেলডাঙ্গাটাকে মনে হচ্ছে যেন একটা যুদ্ধক্ষেত্র। 3 ঘন্টা ধরে যে পুলিশ
থানায় চুপটি করে বসে থাকে, তাকে সাহসিকতার জন্য কত নম্বর দেবেন আমি জানি না, কিন্তু তাদের এই নিষ্ক্রিয়তাও কিন্তু একটা সক্রিয় পরিকল্পনারই অঙ্গ। ঠিক যেমন কার্তিক পুজোর প্যান্ডেলে আল্লাহর নামে কদর্য কথা লেখাটাও। এতৎসত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকতে পারত যদি পুলিশ এই ঘটনার অব্যবহিত পরে ওই এলাকার একটি অল্প বয়সী মোল্লা টাইপের ছেলে, যার কথাবার্তা শুনলে জিহাদি মনে হয়, সে একটা ফেসবুক লাইভ করে ইসলাম খতরে মে হ্যায় এইরকম একটা নাটকীয় আবেদন জানিয়ে সকলকে সমবেত হতে বলে প্রতিরোধ করতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রয়োজনে প্রাণ দিতে হবে। অত্যন্ত ইনফ্ল্যামেটরি একটা স্পিচ সে দেয় এবং ফেসবুক লাইভ, আজকে সোশ্যাল মিডিয়ার জগৎ, সঙ্গে সঙ্গে সেটা চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং পিলপিল করে মুসলিমরা রাস্তায় নেমে পড়ে। ঘটনার পরে কতদিন চলে গেছে, আজ পর্যন্ত বেলডাঙ্গা পুলিশ সেই মুসলিম ছেলেটিকে অ্যারেস্ট করতে পারেনি। ফেসবুকে যে বুক চিতিয়ে মুখ দেখিয়ে সাম্প্রদায়িক উস্কানি দিয়েছে, তাকেও যদি পুলিশ চিনতে না পারে এবং ধরতে না পারে, তার থেকেও তো অনিবার্যভাবে একটা সিদ্ধান্তেই আসা যায়। সেটা হলো এই যে চিত্রনাট্য, তাতে কোন কুশীলবের কোন দায়িত্ব থাকবে সেটা আগে থেকেই ঠিক হয়েছিল। এখন প্রশ্ন হলো, কার্তিক পুজোর দিন যখন হাতের কাছে কোনো নির্বাচন নেই এবং সাম্প্রদায়িক উস্কানির প্রয়োজনও তুলনায় কম, তখন এই ধরনের একটা অবিমৃষ্যকারী আচরণ বেলডাঙ্গা ও মুর্শিদাবাদ পুলিশ করলো কেন? এই 4 জন হিন্দুর যারা অ্যারেস্ট হয়েছেন, তাদের আইনজীবী যে ব্যাখ্যাটা দিয়েছেন সেটা প্রণিধানযোগ্য। আমি সেটাকে প্রিএম্প্ট করতে চাই না বলে তিনি কি বলেছেন সে কথা এখনই আপনাদের বলছি না, আপনারা সকর্ণে শুনবেন। কিন্তু তার বক্তব্যটা আমি ক্রস চেক করে আমার যে সব বন্ধু বান্ধব আছে তাদেরকে জিজ্ঞেস করে একই কথার প্রতিধ্বনি শুনেছি। অর্থাৎ মুসলিম মানেই তৃণমূলকে ভোট দেবে, পশ্চিমবঙ্গে এটা দস্তুর বটে, এতদিন পর্যন্ত সেটাই হয়েছে। কিন্তু ভবিষ্যতেও সেটাই হবে, তার কোনো রকম অন্যথা হবে না, সেই গ্যারেন্টি কিন্তু নেই। কেন নেই? এত ইমামদের ভাতা দিচ্ছেন, মুয়াজ্জিনদের ভাতা দিচ্ছেন, মাঝে মাঝে মাথায় ফেস টুপি পরে আমাদের মেয়র সাহেব সেখানে যাচ্ছেন, বুলিয়া ওড়াচ্ছেন, মেয়েরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছে, তাহলেও কেন তারা তৃণমূলের উপর ক্রুদ্ধ? একটাই কারণে, সেটা হচ্ছে গোটা বাংলা জুড়ে তৃণমূলের নিচুতলার কর্মী এবং নেতারা
যে গাজোয়ারি, লুটতরাজ, তোলাবাজি, দুর্নীতি, জমি কেড়ে নেওয়া, পুকুর বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে পার্থিব সব ধরনের নোংরা এবং অন্যায় কাজে যুক্ত হয়ে পড়েছে, তাতে মানুষ অত্যন্ত বিরক্ত। সেই বিরক্তি কিন্তু আমি হিন্দু বলে বেশি বিরক্ত হব আর আপনি মুসলিম বলে একটু কম বিরক্ত হবেন, তা তো হয় না। অতএব সে বেলডাঙাকে একটা পরীক্ষাগার হিসেবে ব্যবহার করতে চাইল সে জেলার পুলিশ প্রশাসন, অ্যাজ এ ল্যাবরেটরি, যে ওই রামনবমীর দিনে একটা পরিকল্পিতভাবে ছাদের উপর থেকে ইট ছুঁড়ে যে কাণ্ডটি ঘটানো হয়েছিল, তার একটা ছোট সংস্করণ বেলডাঙায় হলে মানুষের মনে কি প্রভাব পড়ে এখনো পর্যন্ত প্রভাব ঠিক উল্টো হয়েছে। যত দিন যাচ্ছে বেলডাঙার মানুষ বুঝতে পারছেন তাদের এই যে সম্প্রীতির ঐতিহ্য, সেটাকে পরিকল্পিতভাবে ভাঙার চেষ্টা হচ্ছে ভোটের তাগিদে। একটা কথা আমি বারবার বলি, আজও বলছি, বাংলার গ্রামের মানুষ না গরিব হতে পারে কিন্তু নির্বোধ নন। নির্বোধ যে নন সেটা বেলডাঙার ঘটনার পরবর্তী ঘটনাগুলো পাশাপাশি রাখলেই আমরা বুঝতে পারব। 6-8 জন লোককে ধরে নিয়ে গেছে যাদের কারুর সঙ্গে সেদিনকে ওই ঘটনার কোনো সম্পর্ক ছিল না, মারপিটের কোনো সম্পর্ক ছিল না। 12 দিন নিজেদের রিমান্ডে রাখা সত্ত্বেও সেখানকার পুলিশ আদালতে এদের সম্বন্ধে কোনো অভিযোগ করতে পারেনি, তাও তাদেরকে জেলে পচে মরতে হচ্ছে। কতদিন এইভাবে থাকবে জানি না। শুনেছি ডিসেম্বর মাসের 16-17 তারিখে এর পরের ডেট, সেদিন তারা জামিন পেলেও পেতে পারে, নাও পেতে পারে। কিন্তু একটা কথা জানি, যে এইভাবে নিরপরাধ লোকেদের গায়ের জোরে গুম ঘরে পাঠানো হলে ভালো ছেলেরাও জেল থেকে অপরাধীর মনোবৃত্তি নিয়ে চোয়াল শক্ত করে বেরোয়। যাদের আমরা চলতি কথায় সমাজ বিরোধী বলি, তাদের সমাজ বিরোধিতার নান্দি বুকটা তৈরি করে দেয় পুলিশ প্রশাসন। সেই দায় অতএব যারা গায়ের জোরে এই ছেলেগুলোকে জেলে পুরেছে তারা কিছুতেই এড়াতে পারেন না। ভালো থাকবেন, দয়া করে অপেক্ষা করুন আমার সাক্ষাৎকারটি শোনার জন্য। নমস্কার।